টার্ম ক্রনিক স্কিজোফ্রেনিয়া বা বিভিন্ন রকমের স্পেকট্রাম যে স্কিজোফ্রেনিয়া থাকে সেগুলোতে খুব কমনলি ইউজ করা হয়। ক্লোজাপিন হচ্ছে ফার্স্ট অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক যেটা ডিসকভার হয়েছিল এবং অন্যগুলো তারপরে আসে। এর মধ্যে রিসপেরিডন, কুইটিয়াপিন, ওলানজাপিন খুব কমনলি এখন ইউজ করা হয়। এবং সাইকোসিস বা ডিফারেন্ট টাইপস অফ যে সাইকোসিস বা স্কিজোফ্রেনিয়াতে অ্যান্টিসাইকোটিক ড্রাগটা ইউজ করা হয়, তার সাথে বিভিন্ন রকমের অন্য কম্পোনেন্ট যেমন থাকে সেইভাবে ইউজ করা হয়। যেমন তার সাথে যদি সাইকোসিসের সাথে ডিপ্রেশন থাকে তাহলে আমরা অলরেডি কালকে পড়েছি যেমন অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, সেই অ্যান্টি ডিপ্রেশন ড্রাগসের কম্বিনেশন দেওয়া হয়। অনেক সময় বেনজোডাইজিপাইন্স দেওয়া হয়, যদি খুব রেস্টলেস থাকে বা অন্য প্রবলেমস থাকে বেনজোডাইজিপাইন্স দেওয়া হয়। একদম ফার্স্টে যখন পেশেন্ট আসে যদি অ্যাকিউট সাইকোসিস থাকে সাধারণত ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া হয় টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগসে, এবং অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো তারপর স্টার্ট করা হয়। এবং যেমন অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ মিনিমাম কিছু উইকস লাগে, অ্যান্টিসাইকোটিক ড্রাগসের ক্ষেত্রেও মিনিমাম কিছু উইকস তার অ্যাকশন ম্যানিফেস্ট হতে টাইম লাগে। এবং পুরোপুরি কিছুটা কাজ হয়েছে কিনা আমরা বুঝতে পারবো মিনিমাম 3 to 6 months অফ কন্টিনিউয়াস অ্যান্টিসাইকোটিক ড্রাগ ট্রিটমেন্টের। সো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন ড্রাগ যেটা বলছিলাম, ফার্স্ট জেনারেশন বা টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস যেগুলো আগের ড্রাগ, কিছুটা লো পোটেন্সি ড্রাগস, এবং আলটিমেটলি সবকিছুই ডিপেন্ড করে কিন্তু ডোপামিন ওভার অ্যাক্টিভিটি হাইপোথিসিসের উপর। দে আর বেসিক্যালি অল, যেমন আমরা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস এর ক্ষেত্রে কমন মেকানিজমসটা হচ্ছে বারবার যেমন কালকেও বললাম আজকেও রিপিটেশন, যে নরএপিনেফ্রিন এবং সেরোটোনিন যে নিউরাল ক্লেফটে থাকে সেটা ডেফিসিয়েন্সি হচ্ছে কিছু ব্রেনের স্পেসিফিক এরিয়া। অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর ক্ষেত্রে মনে রাখবি ডোপামিনের ওভার অ্যাক্টিভিটি হচ্ছে, হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে স্পেসিফিক কিছু জায়গায়। তার মানে সেই সব জায়গাগুলোকে আমাদের ডোপামিন ব্লকেট করতে হবে, মানে ডোপামিন অনেক বেশি পরিমাণে আছে কমাতে হবে। সো দে আর বেসিক্যালি অল কম্পিটিটিভ ব্লকিং অফ দ্য ডোপামিন D2 রিসেপ্টরস অ্যান্টিসাইকোটিক ড্রাগস ইন জেনারেল ওভারঅল আমরা বলতে পারি। মোস্ট লাইকলি যখনই আমরা ডোপামিন ব্লকেট করছি তখনই কিন্তু বিভিন্ন রকমের এক্সট্রা পিরামিডাল সিমটম হতে পারে, মানে বিভিন্ন রকমের মুভমেন্ট, মানে ইনভলান্টারি মুভমেন্ট হতে পারে, সেগুলোকে বলে এক্সট্রা পিরামিডাল সিমটমস। Particularly for drugs that bind tightly to the dopaminergic receptors like haloperidol. Movement disorders are less likely with the atypical antipsychotic drug, যেগুলো newer ones সেগুলো ক্ষেত্রে মুভমেন্ট ডিসঅর্ডার অনেকটা কম হয়। And ultimately second generation হচ্ছে newer ones, atypical ones, they are associated with higher risks of metabolic side effects. For example, olanzapine খুব কমনলি অ্যাসোসিয়েটেড উইথ নিউ অনসেট ডায়াবেটিস মেলিটাস, মানে কন্টিনিউয়াস ওলানজাপিন দিয়ে গেলে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে। সেকেন্ড জেনারেশন বা অ্যাটিপিক্যাল গুলোর ক্ষেত্রে মেটাবলিক প্রবলেমস বেশি হয়, কিন্তু এক্সট্রা পিরামিডাল সিমটমস যেটা খুব বেশি প্রবলেম টিপিক্যালের ক্ষেত্রে কম হয়। টিপিক্যালের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা পিরামিডাল সিমটমস বেশি হয়, মেটাবলিক প্রবলেমস কম হয়। এটা হচ্ছে মেন দুটো ডিফারেন্স। ইউনিক অ্যাক্টিভিটি হচ্ছে এই সেকেন্ড জেনারেশন গুলো ব্লকেড অফ বোথ সেরোটোনিন অ্যান্ড ডোপামিন and perhaps other receptors, যেমন অ্যান্টিডিপ্রেশন সেরকম এদেরও অন্য বিভিন্ন রিসেপ্টরের উপর এদের অ্যাকশন থাকে। ড্রাগ সিলেকশন হচ্ছে যেটা আমি বলছিলাম, যদি অ্যাকিউট স্টেজে আসে ইউজুয়ালি ফার্স্ট জেনারেশন বা টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ইউজ করা হয়। যখন ক্রনিক স্কিজোফ্রেনিয়া হয় বা বিভিন্ন রকমের স্কিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, স্কিজো ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয়, তখন সাধারণত অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এজেন্টসগুলো ইউজ করা হয়। রিফ্র্যাক্টরি পেশেন্টস মানে কন্টিনিউয়াস আমরা কোনো অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে যাচ্ছি কিন্তু ইভেন আফটার 6 months কোনো রকম ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সেগুলোর ক্ষেত্রে সাধারণত অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগে শিফট করা হয়। তার মধ্যে ক্লোজাপিন যেটা হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ ফার্স্ট ইনভেন্টেড হয়েছে, রিফ্র্যাক্টরি স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ক্লোজাপিন হ্যাজ শোন টু বি এফেক্টিভ অ্যান্টিসাইকোটিক উইথ মিনিমাল রিস্ক অফ এক্সট্রাপিরামিডাল সিমটমস। থেরাপিউটিক এফিকেসির মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, একটা ড্রাগের সাথে আরেকটা ড্রাগের, একটা ড্রাগে কাজ না হলে আরেকটা ড্রাগ দেওয়া হয়। ইটস ক্লিনিক্যাল, ক্লোজাপিনের ক্লিনিক্যাল ইউজ কিন্তু খুব কম হয়, শুধুমাত্র রিফ্র্যাক্টরি কেসেই করা হয়, কারণ খুব ইম্পর্টেন্ট তোদের সবসময় কাজে লাগবে। ক্লোজাপিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাগ্রানুলোসাইটোসিস। ওকে, সো অ্যাগ্রানুলোসাইটোসিস ইজ আ ভেরি টিপিক্যাল অ্যাডভার্স এফেক্ট অফ ক্লোজাপিন, and that's why clozapine is very less used now. It is mostly used in case of refractory schizophrenia. Mechanism of actions বারবার যেটা বলছি, ডোপামিন অ্যান্টাগনিজম, ডোপামিন হাইপারঅ্যাক্টিভিটি হচ্ছে সেটাকে জাস্ট ব্লক করছি। All the first generation and most of the second generation antipsychotic drugs block the dopamine or D2
receptors in the brain and the periphery. And associated with this, some atypical antipsychotic drugs also have serotonin receptor blocking activity. 5-HT, particularly 5-HT2A receptor. Apart from this, there are different types of the agents. They have different blocking properties. For example, clozapine have also blocking property of D1, D4, 5-HT2 and alpha adrenergic receptors. Risperidone also blocks the 5-HT2A receptors like this. So again, the mechanism of actions. So there are dopamine. So they are blocking the more dopamine in the neural cleft, so that dopamine actions will be less in the dopamine receptors, particularly the D2 receptors in the mesolimbic areas, and ultimately dopaminergic hyperactivity is reduced. Risperidone যে ড্রাগ সেটা ডোপামিনের সাথে খুব বেশি পরিমাণে সেরোটোনার্জিক 5-HT2A রিসেপ্টরও ব্লক করছে। অ্যারিপিপাজল হচ্ছে আরেকটা ড্রাগ যেটা মেনলি পার্সিয়াল অ্যাগনিস্ট D2 এবং 5-HT1 এর রিসেপ্টরস রয়েছে এবং 5-HT2A রিসেপ্টরস এর অ্যান্টাগনিস্ট। কুইটিয়াপিন ব্লকস D2 রিসেপ্টরস মোর পোটেন্টলি দ্যান 5-HT2A রিসেপ্টর। মানে সেই একই রকম বিভিন্ন ড্রাগের বিভিন্ন রিসেপ্টর ব্লকিং প্রপার্টি ডিফার করছে এবং অ্যাকর্ডিংলি কোন কোন এরিয়া মানে বিভিন্ন রিসেপ্টরের উপর তার কিছু সাইড এফেক্ট প্রোফাইল আলাদা হয়, কিছু এফেক্ট আলাদা হয়। ডিফারেন্স লাগবে না। So actions of the antipsychotic drugs. So basically all these actions are due to the blockade of the dopamine and in some cases blockade of the serotonergic neurotransmission in the brain. Many of these agents also block the cholinergic, adrenergic and histaminergic receptors just like the antidepressant drugs. That's why different types of the adverse effect also happens. So you can see antipsychotic drugs, particularly thioridazine and chlorpromazine, acts also on the cholinergic, that is the muscarinic receptors. That's why cholinergic adverse effects are there. Particularly chlorpromazine also blocks the alpha adrenergic receptors. That's why some adverse effects in relation to the alpha adrenergic receptor blockade also occurs. All of these, particularly haloperidol, fluphenazine, thioridazine, basically blocks the dopamine receptors most of the cases. Risperidone, clozapine, that is some of the atypical antipsychotic drugs also block the serotonin, particularly the 5-HT2A receptors. Histamine receptor blockade also occurs by the chlorpromazine and clozapine. So basically this is so the same thing for likewise the antidepressant drugs, they are blocking different other receptors. All of these drugs are not selective. So actions, antipsychotic effects. So when schizophrenia basically have two types of the symptoms, previously what I am discussing. So positive symptoms and negative symptoms. Positive means the patient is hallucinating, there are illusion, there is some aggressiveness. These are different types of the positive symptoms. And some patients have more of positive symptoms, some patients have more of negative symptoms. Negative symptoms means patients have apathy, more of depressive attitude, does not having any interest to anything. So these are the negative symptoms. Remember, the typical antipsychotic drugs act more on the positive symptoms, but when the patients have more of negative symptoms, we have to use the atypical antipsychotic agents. So atypical agents have more actions on the negative symptoms of the schizophrenia. Negative symptoms like blunted affect, that is, they are indifference to anything. Apathy, impaired attention, cognitive impairment, all this occurs. And all these are basically treated by the atypical antipsychotic agents like clozapine. Extrapyramidal effects is the most important things, most important adverse effects that is associated with the antipsychotic drugs. This is most seen with the typical ones, very less seen with the atypical ones. So basically there are different types of the extrapyramidal symptoms. Extrapyramidal symptoms because they are blocking the dopamine receptors in the basal ganglia also. So there are different types of the extrapyramidal symptoms. So like dystonia. Dystonia means sustained contraction of the muscles leading to twisted or distorted postures. Postureটাই distorted হয়ে যাচ্ছে, মানে কোনই বেঁকিয়ে রেখেছে তো সব মানে অন্তত 5 ঘন্টা ধরে একই রকম ভাবে হয়ে রয়েছে, একে বলে ডিস্টোনিয়া, সে আর করতে পারছে না কিছু। পার্কিনসন লাইক সিমটমস, কারণ আমরা ওই ডোপামিন রিসেপ্টর গুলো বেসাল গ্যাংলিয়া যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু পার্কিনসনিজম টাইপ সিমটমস হয়। পার্কিনসনিজম মানে হচ্ছে ট্রেমর হবে, ব্র্যাডিকাইনেসিয়া, খুব আস্তে আস্তে হাঁটবে,
পড়ে যাবে এবং তার সাথে ডিমেনশিয়া হবে সমস্ত আস্তে আস্তে। তার সাথে হয় একাথিসিয়া। একাথিসিয়া মানে মোটর রেস্টলেসনেস, মানে এক জায়গায় থাকতে পারবে না, মানে ইনভলান্টারি একটা মুভমেন্ট হবে। টার্ডিভ ডিসকাইনেসিয়া হচ্ছে ইনভলান্টারি মুভমেন্টস অফ ডিফারেন্ট areas of our body like legs, hands, etc. Tongue, lips, neck, trunk, limbs. One of the most important thing, you have seen some movies also, pill rolling movement. সবসময় এরকম করে যাবে, pill rolling movement. So these are the typical features that can be seen in schizophrenia. These are all the neurologic features. This can be seen as a standalone disease also. There are different types of the disease. These are also treated by different types of the these CNS drugs. So blockade of the dopamine receptors in the nigrostriatal pathway. Nigrostriatal pathway is present in the basal ganglia, probably causes these unwanted movement symptoms. The second generation antipsychotics, remember, they have very less this extrapyramidal effects. Antiemetic effects, with the exception of the aripiprazole, most of the antipsychotic drugs have some antiemetic effects. Again, they are blocking the D2 receptors in the chemoreceptor trigger zone of the medulla. তাই জন্য একটা ভমিটিং এর যে টেন্ডেন্সি থাকে সেটা কিন্তু কমে সবার ক্ষেত্রে। অ্যান্টিকোলিনার্জিক এফেক্টস, কিছু স্পেসিফিক অ্যান্টিসাইকোটিক ড্রাগস যারা মেনলি কোলিনার্জিক রিসেপ্টর ব্লকেট করছে তাদের ক্ষেত্রে দেখা যায়, যেমন থাইরয়েডাজিন, ক্লোরপ্রোমাজিন। কিছু কিছু অ্যাটিপিক্যালের ক্ষেত্রেও দেখা যায়, যেমন ক্লোজাপিন, ওলানজেপাইন, দে প্রডিউস অ্যান্টিকোলিনার্জিক এফেক্টস। অ্যান্টিকোলিনার্জিক এফেক্টস মানে অ্যাট্রোপিং লাইট এফেক্টস, যেটা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগের ক্ষেত্রেও দেখেছি। খুব কমন হচ্ছে ড্রাই মাউথ, ব্লাড ভিশন, urinary retention, confusion, constipation, all these can occur. This is very common. Okay. Anticholinergic effects may actually assist in reducing the risk of extrapyramidal symptom with these agents. So you can see that those agents who have anticholinergic symptoms, they have lesser anti-Parkinsonian symptoms. It has been seen by the association. Other effects, alpha adrenergic receptor blockade করছে কিছু এজেন্ট, এবং তার ফলে আলফা adrenergic receptor blockade হলে postural hypotension হওয়ার একটা চান্স থাকবে, লাইট হেডেডনেস, যেটা এলডারলি এজ গ্রুপে আরো বেশি কমন। টেম্পারেচার রেগুলেটিং মেকানিজমস কিছুটা ডিসরাপ্টেড হয়। পয়কিলোথার্মিয়া মানে আমরা যখন উইন্টারে বা সামারে যাই আমাদের বডি টেম্পারেচার সেইভাবে রেগুলেট হয়, সেই রেগুলেশন অফ দ্য বডি টেম্পারেচার সবসময় ঠিক থাকে না স্কিজোফ্রেনিক পেশেন্টদের ক্ষেত্রে যদি এই সমস্ত ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করা হয়। In pituitary block D2 receptors, just there is increase in prolactin release, so hyperprolactinemia can occur. Sedation occurs with these drugs that are potent antagonists of the H1 histamine receptors. Chlorpromazine, olanzapine, quetiapine এবং clozapine, এই চারটে হচ্ছে প্রচন্ড সিডেটিং, মানে এগুলো সাধারণত দেওয়া হয় যারা খুব বেশি অ্যাগ্রেসিভ সেগুলোর ক্ষেত্রে, বা একেবারে ইনসোমনিয়া তার সাথে স্কিজোফ্রেনিয়া আছে সেগুলোর ক্ষেত্রে এই পেশেন্ট এই ড্রাগস দেওয়া হয়। Sexual dysfunction common may occur with the antipsychotics. ডিস্টিংগুইটিভ ফিচার্স রয়েছে, আলাদা করে তোদের ডিফারেন্স কিছু লাগবে না। এগুলো হচ্ছে ট্রাইফ্লুপ্রেমাজিন, থাইরয়েডাজিন, ট্রাইফ্লুপেরাজিন, হ্যালোপেরিডল, পেনফিলিডল, এগুলো সবই হচ্ছে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস। এই টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলোকেই আগে বলা হতো নিউরোলেপটিক্স। ওকে, এগুলো মেনলি পোটেন্সিতে কিছু ডিফারেন্স রয়েছে, কারণ সাইড চেন গুলো ডিফার, কেউ হাই পোটেন্সি কেউ লো পোটেন্সি, কারোর টি হাফে কিছু ডিফারেন্স রয়েছে, একবার দিলে হবে বা কম দিলে হবে। কেউ খুব তাড়াতাড়ি কাজ করে, তাই জন্য অ্যাগ্রেসিভ পেশেন্ট প্রচন্ড রেসলেস, সব ভেঙে চুড়ে দিচ্ছে, তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি ইন্ট্রামাসকুলার হ্যালোপেরিডল দেওয়া হয়, খুব তাড়াতাড়ি কাজ করে, সেই রকম ব্যাপার। অ্যাটিপিক্যাল ওয়ান্স, যেটা মোস্ট কমনলি এখন ইউজ করা হয়, they have weak D2 blocking activity, weak D2 blocking, তার ফলে extrapyramidal symptoms গুলো কিন্তু কম হয়, but they have potent 5-HT2 antagonistic activity. Extrapyramidal side effects of the minimal, they tend to improve the impaired cognitive function in psychotics. Cognitive function কিন্তু স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ডিটেরিওরেট করে এবং আলটিমেটলি ওটা গ্র্যাজুয়ালি ডিটেরিওরেট করতে থাকে। সেই ডিটেরিওরেশনটা কিছুটা বন্ধ করা যেতে পারে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এজেন্টস দিয়ে। Clozapine is the prototype first antipsychotic agent, weak D2 blocking action, they produces few or no extrapyramidal symptoms, tardive dyskinesia rare, prolactin level does not rise, both positive and negative symptoms of the schizophrenia improve. The pharmacological profile shows they have relative selectivity for D4 receptors. So these D4 receptors is just like the D2 receptors, but D4 receptors is not present in the basal ganglia, where if it acts may cause the extrapyramidal symptoms. So it has been seen that that's why it is better.
They have additional 5-HT2 and some alpha adrenergic blocking action also. Previously we have seen that clozapine have alpha adrenergic blocking action. Quite sedating, significant H1 blocking properties there. Moderately potent anticholinergic, but paradoxically induces hypersalivation. It has been seen. That is saliva tickling. Schizophrenia patient ক্ষেত্রে দেখা যায় এবং clozapine দিলেও সেটা বাড়ে। Clozapine is metabolized by cytochrome enzymes. Average TF হচ্ছে 12 hours, সাধারণত twice daily dosing দেওয়া হয়। মেজর লিমিটেশন খুব ইম্পর্টেন্ট জিনিস, তোদের বিভিন্ন পরীক্ষায় আসে যে হায়ার ইনসিডেন্স অফ দ্য এক গ্র্যানুলোসাইটোসিস and other blood dyscasias. That's why if a patient is on clozapine, তাকে weekly monitoring of the leukocyte count করতে হবে। মানে প্রত্যেক উইকেই কিন্তু তার ব্লাড টেস্ট করতে দিতে হবে যে WBC কত রয়েছে, WBC কমছে না বাড়ছে বা কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা। যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ক্লোজাপিন কন্টিনিউ করতে পারবে না। এক গ্র্যানুলোসাইটোসিস, ওকে। Metabolic complications like weight gain, hyperlipidemia, precipitation of the diabetes is another major limitation. Both olanzapine, clozapine, তোদের যদি কোশ্চেন হয় যে ডায়াবেটিস প্রেসিপিটেট করতে পারে এমন কোনো ড্রাগ আছে কি, তাহলে এই ড্রাগগুলো রয়েছে যেগুলো ডায়াবেটিস মেলিটাস প্রেসিপিটেট করতে পারে। ডায়াবেটিস একটা মেটাবলিক ডিজিজ, ওকে। হাই ডোজ ক্যান ইনডিউস সিজার্স ইভেন ইন নন এপিলেপটিক্স, মানে এপিলেপসি হতে পারে। আদার সাইড এফেক্টস হচ্ছে সিডেশন, আনস্টেবল বিপি, ট্যাকিকার্ডিয়া, ইউরিনারি ইনকন্টিনেন্স এটসেট্রা। মায়োকার্ডাইটিস কিছু ক্ষেত্রে দেখা যায়, অত ইম্পর্টেন্ট নয়। এবং এই বিশেষ করে এক গ্র্যানুলোসাইটোসিসের জন্য এটা রিজার্ভ ড্রাগ হিসাবে রাখা হয়, যেটা আগেও বললাম রিফ্র্যাক্টরি স্কিজোফ্রেনিয়া অন্য কোনো ড্রাগে কাজ করছে না, তখন ক্লোজাপিন দেওয়া হয়। রিসপেরিডন খুব কমনলি এখন ইউজ করা হয়। রিসপেরিডন হ্যাভ D2 এবং 5-HT2 রিসেপ্টর ব্লকেড, তার সাথে আলফা 1, আলফা 2 এবং H1 রিসেপ্টর ব্লকেডও রয়েছে। তার ফলে এটা পস্টুরাল হাইপোটেনশন করতে পারে, বিপি রাইজ করতে পারে যদি এসএসআর এর সাথে ইউজ করা হয়। এসএসআর আমরা কালকে পড়েছি, কারণ খুব কমনলি স্কিজোফ্রেনিয়ার সাথে সাধারণত একটা ডিপ্রেসিভ কম্পোনেন্ট থাকে বা অন্য বিভিন্ন রকমের কম্পোনেন্ট থাকে, তার ফলে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগও কম্বিনেশন করা হয়। তাই জন্য এই কম্বিনেশন দিলে কিছুটা কসাস থাকতে হবে। রিসপেরিডন ইজ মোর পোটেন্ট D2 ব্লকার দ্যান ক্লোজাপিন। এক্সট্রাপিরামিনাল সাইড এফেক্টস আর দেয়ার বাট ইট ইজ লেস। Prolactin levels rise disproportionately during therapy. It does not happen with clozapine. হঠাৎ করে prolactin level বেড়ে যেতে পারে। এপিলেপসি খুব কম হয় ক্লোজাপিনের থেকে। ওয়েট গেইন এবং নিউ অনসেট ডায়াবেটিস হয় কিন্তু ক্লোজাপিনের থেকে কম হয়। Caution has been issued about increased risk of stroke in the elderly. দেখা গেছে রিসপেরিডন এবং এরপরে ওলানজাপিন আসবো, দুটোর ক্ষেত্রেই এলডারলির ক্ষেত্রে হঠাৎ স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে, এটা দেখা গেছে রিসপেরিডনের ক্ষেত্রে। ওলানজাপিন এটাও ইউজ হয়। D2, 5-HT2, আলফা 1, আলফা 2, তার সাথে মাস্কারিনিক H1 রিসেপ্টর ব্লকার আছে। পজিটিভ নেগেটিভ সিমটমস ইমপ্রুভ করছে। তার সাথে স্কিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া একটা স্পেকট্রামের মতো। স্কিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার মানে পুরোটা স্কিজোফ্রেনিয়া নয়, কিছুটা অ্যাফেক্টিভ কম্পোনেন্টও রয়েছে, সেক্ষেত্রে ইউজ করা হয়। এবং ওলানজাপিন ম্যানিয়ার ক্ষেত্রে অ্যাপ্রুভড। ম্যানিয়া মানে ইউফোরিক স্টেজ, যেটা আমরা বলছিলাম, এরপরে আসবো বাইপোলার ডিসঅর্ডার। ডিপ্রেশনের জাস্ট অপোজিট হচ্ছে ম্যানিয়া। ম্যানিয়ার ক্ষেত্রে ওলানজাপাইন এখন অ্যাপ্রুভড ড্রাগ। পোটেন্ট অ্যান্টিমাস্কারিনিক মানে অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট রয়েছে, ড্রাই মাউথ, কনস্টিপেশন হতে পারে। এক্সট্রাপিরামিডাল এফেক্ট কম, প্রোল্যাক্টিন লেভেল সামান্য বাড়ে, ওয়েট গেন হতে পারে, হায়ার রিস্ক অফ ইম্পেয়ারিং গ্লুকোজ টলারেন্স হতে পারে। ওলানজাপাইন কিন্তু ওয়েট গেনের সাথে খুব কমনলি যুক্ত, মানে ওয়েট গেন খুব হয় এমন কোন এক্সাম্পল অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগস হচ্ছে ওলানজাপিন, ওকে। ইনসিডেন্স অফ দ্য স্ট্রোক, স্ট্রোকের ইনসিডেন্স বাড়ে ওলানজাপাইন এবং এই রিসপেরিডন এই দুটোর ক্ষেত্রে, এলডারলিদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে কুইটিয়াপিন। এই যে ড্রাগগুলো আছে কুইটিয়াপিন সব থেকে বেশি এখন খুব কমনলি ইউজ করা হয় এবং ডিপ্রেশনের সাথেও যদি একটু সাইকোটিক কম্পোনেন্ট থাকে, মাঝে মধ্যে হ্যালুসিনেট করছে বা এই রকম যদি প্রবলেম থাকে, সাধারণত কুইটিয়াপিন লো ডোজে দেওয়া হয় নাইটে। শর্ট অ্যাক্টিং টিহাপ হচ্ছে 6 hours, রিকোয়ার্স টুয়াইস ডেইলি ডোজিং। ইট ব্লকস 5-HT1A, 5-HT2, D2, alpha 1, alpha 2, H1 receptors. D2 blocking activity low. Extrapyramidal hyperprolactinemic side effects are minimal. ওকে। অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন হতে পারে পস্টুরাল হাইপোটেনশন, সিডেশন হয়, ঘুম পায়, ইউরিনারি রিটেনশন, ইনকন্টিনেন্স হতে পারে, মডারেট ওয়েট গেইন খুব বেশি নয় এবং কিছুটা ব্লাড সুগার সমস্ত অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক থেকে বাড়ে। এবং কুইটিয়াপিন যেটা মোস্ট কমনলি অ্যাসোসিয়েট হচ্ছে কিউটিসি প্রলঙ্গেশন, ইসিজির ক্ষেত্রে কিউটিসিটা বাড়তে পারে এবং যার ফলে কার্ডিয়াক অ্যারিথমিয়া হওয়ার চান্স আছে। তাই কুইটিয়াপিন স্টার্ট করার আগে সাধারণত ইসিজি করে দেখে নেওয়া হয় যে তার কোনো কার্ডিয়াক অ্যারিথমিয়া বা অ্যারিথমিক কোনো প্রো অ্যারিথমিক টেন্ডেন্সি রয়েছে কিনা। এফিকেসিয়াস ইন অ্যাকিউট ম্যানিয়া অ্যাজ ওয়েল অ্যাজ বাইপোলার ডিপ্রেশন,
ওই আগের ওলানজাপাইনের মতো। এগুলো হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগস, তার সাথে অ্যাকিউট ম্যানিয়া বা বাইপোলার ডিসঅর্ডারে ইউজ করা হয়, বিকজ অফ হুইচ ইট ইজ ফ্রিকুয়েন্টলি সিলেক্টেড ফর মেনটেন্যান্স। অ্যারিপিপাজল হচ্ছে নিউয়ার ড্রাগস। অ্যারিপিপাজল বেসিক্যালি নট অ্যান্টাগনিস্ট, ইট ইজ এ পার্সিয়াল অ্যাগনিস্ট। পার্সিয়াল অ্যাগনিস্ট হলেও যেগুলো ফুল অ্যাগনিস্ট হচ্ছে তাকে কিন্তু সরিয়ে দিচ্ছে। আলটিমেটলি ইট অ্যাক্টস লাইক অ্যান অ্যান্টাগনিস্ট, বাট বেসিক্যালি ইট ইজ আ পার্সিয়াল অ্যাগনিস্ট at D2 and 5-HT1 a receptor. Antagonist হচ্ছে 5-HT2 receptors. Okay. High affinity but low intrinsic activity for D2 receptor impedes dopaminergic transmission by occupying a large fraction of D2 receptor. It is not sedating, may even cause insomnia. এইটাই মনে রাখতে হবে সবথেকে। এরিপিপ্রাজল কিন্তু সিডেটিং নয়। মোস্ট অফ দ্য মানে প্রায় সমস্ত অ্যান্টিসাইকোটিক ড্রাগসই হচ্ছে সিডেটিং কম বা বেশি, কিন্তু এরিপিপ্রাজল কিন্তু ইনসোমনিয়া করে, অপোজিট, মানে ঘুম পায় না, ইনসোমনিয়া করে। এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্টস, হাইপারপ্রোলাক্টিনিমিয়া, ওয়েট গেইন, ব্লাড সুগার রাইজ, এগুলো কিন্তু খুবই কম, মানে এগুলো দরকার নেই। প্রলঙ্গেশন অফ দ্য কিউটিস ইন্টারভ্যালও খুবই কম হয়, যেটা অনেক বেশি হয় কুইটিয়াপিনের ক্ষেত্রে। লঙ্গার অ্যাক্টিং, টিআপ হচ্ছে 3 days, দ্য ডোজ অ্যাডজাস্টমেন্ট শুড বি ডান আফটার 2 weeks ট্রিটমেন্ট। এটা কিন্তু অনেকটা লঙ্গার অ্যাক্টিং। ইন্ডিকেটেড ইন স্কিজোফ্রেনিয়া, ম্যানিয়া অ্যান্ড বাইপোলার ইলনেস। এই অ্যারিপিপাজল বা কুইটিয়াপিন বা ওলানজাপিন এগুলো কিন্তু শুধু সাইকোসিস, ডিফারেন্ট টাইপস অফ দ্য সাইকোসিস নয়, বাইপোলার ডিসঅর্ডার বা ম্যানিয়ার ক্ষেত্রেও ইউজ করা হয়। জিপ্রাসিডন হচ্ছে অ্যানাদার নিউয়ার ওয়ান, কম্বাইন্ড D2 5-HT2A 2C H1 A alpha 1 ব্লকিং অ্যাক্টিভিটি আছে। আলাদা করে ডিটেলস লাগবে না, জাস্ট নামটা মনে রাখিস। এবং এর সাম অ্যানজিওলাইটিক অ্যান্টি ডিপ্রেশন প্রপার্টি রয়েছে, মানে যেগুলোর ক্ষেত্রে ডিপ্রেশন কম্পোনেন্টটাই অনেকটা বেশি, সেগুলোর ক্ষেত্রে শুধু জিপ্রাসিডন দিলেই হয়, কম্বিনেশন লাগে না অ্যান্টিসাইকোটিক অ্যান্টি ডিপ্রেশেন্টের। And it is also indicated in mania. All of these are indicated in mania also. Amisulpiride হচ্ছে high affinity for D2, D3 receptor, low affinity for 5-HT receptor. এটারও অ্যান্টি ডিপ্রেসেন্ট এফেক্ট রয়েছে, এটাও সিডেটিভ নয়। কিউটি প্রলঙ্গেশন খুব বেশি হয়, তাই জন্য অ্যামিসালপিরাইড কিন্তু খুব কম ইউজ হয়, এখন তেমন ইউজ করা হয় না, কারণ কিউটি প্রলঙ্গেশন হয়, অ্যারিথমিয়া হওয়ার চান্স থাকে। জোটেপিন অনেকটা একই রকম, মোরাললেস সিমিলার, ডিটেলস লাগবে না, জাস্ট নামটা মনে রাখলেই হবে। এবার হচ্ছে কমন অ্যাডভার্স এফেক্ট, কিছুটা ডিসকাসই করেছি। সিএনএস এর ক্ষেত্রে যদি দেয়া হয়, ফার্স্ট হচ্ছে এক্সট্রা পিরামিডাল এফেক্ট ছাড়াও একটা ড্রাউজিনেস, ল্যাথার্জি, মেন্টাল কনফিউশন একটা হবেই। দিস ইজ মোর উইথ টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস আর লেস উইথ অ্যাটিপিক্যাল ওয়ান্স। একটা ল্যাথার্জি, ড্রাউজিনেস অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিলে থাকবেই। টলারেন্স টু সিডেটিভ এফেক্ট মে ডেভেলপ, মানে যদি কন্টিনিউ করা হয় তাহলে যে সিডেটিভ অ্যাকশনটা সেটা কিন্তু অনেকটা টলারেট করে যায় পেশেন্ট। আদার সাইড এফেক্টস হচ্ছে অ্যাপেটাইট, ওয়েট গেন, মেনলি এগুলো দেখা যায় অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এজেন্টের ক্ষেত্রে। অ্যাগ্রাভেশন অফ দ্য সিজারস ইন এপিলেপটিক্স কিন্তু সবসময় হয়, তাই জন্য যে কোনো অ্যান্টি ডিপ্রেশন বা অ্যান্টি সাইকোটিক এজেন্টস দেওয়ার আগে জিজ্ঞেস করে নেওয়া হয় তার কোনো এপিলেপসির কোনো হিস্ট্রি রয়েছে কিনা, আগে কোনো খিচুনি বা সিজার টাইপের কিছু হয়েছে কিনা। কার্ডিওভাস্কুলার সিস্টেম অলরেডি আমরা দেখেছি, পস্টুরাল হাইপোটেনশন হতে পারে, প্যালপিশন হতে পারে, কিউটি প্রলঙ্গেশন বেশ কিছু ড্রাগে হতে পারে, এবং তার ফলে কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে। অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট অলরেডি রেখেছি, কিছু কিছু ড্রাগে হতে পারে, ড্রাই মাউথ, ব্লাডিং অফ ভিশন। এন্ডোক্রিন প্রবলেমস, দেয়ার প্রেসিপিটেশন অফ দ্য ডায়াবেটিস, হাইপারপ্রোলাক্টিনেমিয়া, মোর অর লেস বিভিন্ন রকমের ড্রাগের প্রোলাক্টিন লেভেল কিন্তু বেড়ে যায়, তাকে বলে হাইপারপ্রোলাক্টিনেমিয়া, মোর কমন উইথ টিপিক্যাল নিউরোলেপটিক্স। মেটাবলিক এফেক্টস যেটা বলছিলাম, যে ব্লাড সুগার লেভেল বাড়ে, ট্রাইগ্লিসারাইড লেভেল বাড়ে, নিউ অনসেট ডায়াবেটিস মেলিটাস হয়, নিউ অনসেট ডিসলিপিডেমিয়া হয়। এবং হাইপোটেন্সি ড্রাগস এর ক্ষেত্রে এগুলো কিন্তু লো রিস্ক, মানে টিপিক্যাল হাইপোটেন্সি মানে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলোর ক্ষেত্রে মেটাবলিক প্রবলেমস কম হয়, অ্যাটিপিক্যাল গুলোর ক্ষেত্রেই বেশি হয়। এক্সট্রা পিরামিডাল ডিস্টারবেন্স যেটা অলরেডি আমরা ডিসকাস করলাম, খুব বেশি হয় টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স এর ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট ওদের এক্সট্রা পিরামিডাল সিমটমস, ডিফারেন্ট টাইপস অফ দ্য এক্সট্রা পিরামিডাল সিমটমস। পার্কিনসনিজম, র্যাবিট সিনড্রোম বলে, যদি পেরিওলাল টিউমার্স হয়, মানে ঠোঁটের দাঁতটা কন্টিনিউয়াস কাঁপতে থাকে, পেরিওলাল টিউমার্স, তাকে বলে র্যাবিট সিনড্রোম। অ্যাকিউট মাসকুলার ডিস্টোনিয়া যেটা বলছিলাম, বিজার মাসল স্প্যাজম মোস্টলি ইনভলভিং লিঙ্গোফেসিয়াল মাসলস। অ্যাকাথিসিয়া, অ্যাকাথিসিয়া মানে হচ্ছে রেস্টলেসনেস, ফিলিং অফ ডিসকমফোর্ট, কম্পেলিং ডিজায়ার টু মুভ অ্যাবাউট বাট উইদাউট অ্যাংজাইটি। কোন এক জায়গায় একটা জায়গায় থাকতে পারবে না, কন্টিনিউয়াস হচ্ছে কোনো কিছু স্পেসিফিক জায়গা নেই কিন্তু কন্টিনিউয়াস ঘুরে বেড়াবে, তাকে বলা হচ্ছে অ্যাকাথিসিয়া, রেস্টলেসনেস। ম্যালিগন্যান্ট নিউরোলেপটিক সিনড্রোম ইজ এ ডেঞ্জারাস থিং, যেটা হচ্ছে মার্ক রিজিডিটি, ইমোবিলিটি, ট্রেমর, হাইপারথার্মিয়া, যেহেতু তার
টেম্পারেচার রেগুলেশন সেন্টারটা কিছুটা ডিসরেগুলেটেড হয়ে যায়, সেমি কনসাসনেস হতে পারে, ফ্লাকচুয়েটিং বিপি, হার্ট রেট, মায়োগ্লোবিন ব্লাডে থাকলে কিডনিতে চলে এসে কিডনি শাটডাউন হতে পারে, এমনকি ডেথও হতে পারে, তাকে মানে ম্যালিগন্যান্ট নিউরোলেপটিক সিনড্রোম, দ্যাট মে হ্যাপেন। টার্ডিভ ডিসকাইনেসিয়া যেটা বলছিলাম, একাট্রিসিয়া যেমন সে ঘুরে বেড়াবে, টার্ডিভ ডিসকাইনেসিয়া হচ্ছে ইন্ডিভিজুয়াল লিম্বসে হয়, occurs late in therapy, purposeless involuntary facial and lip movements like constant chewing, pouting, puffing of chips, lip licking, chorioattitoid movements. So these are known as the tardive dyskinesia. So these are the different types of the extrapyramidal disturbances. Remember, all these extrapyramidal disturbances are more with typical antipsychotic drugs, very less in atypical antipsychotic drugs or newer antipsychotic drugs. Apart from this, hypersensitivity reaction can also be there with other agents. Now, what it is used, different types of the psychosis, the most important is schizophrenia, time and again, what we are discussing, primarily in functional psychosis, they have indefinable but definite therapeutic effect. মানে স্কিজোফ্রেনিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু ডেফিনিট কোনো গোল থাকে না। যেমন ধর আমরা যদি ডায়াবেটিস মেলিটাস ট্রিটমেন্ট করি, আমাদের একটা গোল থাকে তো, ব্লাড সুগার এতখানি করতে হবে, HbA1c এতখানি করতে হবে। হাইপার টেনশন যখন আমরা ট্রিটমেন্ট করছি, ব্লাড প্রেসার এত কম রাখতে হবে, 140/90 কমে রাখতে হবে। কিন্তু স্কিজোফ্রেনিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক্সে কিন্তু নির্দিষ্ট কোনো গোল থাকে না, তাই হচ্ছে ইনডিফাইনেবল, ইট ইজ ক্যানট বি ডিফাইন্ড দ্য গোল বাট ডেফিনিট। কিন্তু অ্যান্টিসাইকোটিক্স দিলে তার ইমপ্রুভমেন্ট হবেই, ইমপ্রুভমেন্টটা আলটিমেটলি তার কোপিং অফ দ্য লাইফ উইথ দ্য সোসাইটি আলটিমেটলি ইজ করে। মানে সমস্ত কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগস ইজ বেসিক্যালি ইন্ডিকেটেড ফর ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ লাইফ অফ অল দিস পেশেন্টস হুইচ ইজ মাচ হ্যাম্পার্ড। কন্ট্রোল পজিটিভ বেটার দ্যান নেগেটিভ সিমটমস, কিন্তু অ্যাটিপিক্যালের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ সিমটমসও কন্ট্রোল হয়। ম্যানিয়া, অ্যান্টিসাইকোটিক্স আর রিকোয়ার্ড ইন হাই ডোজেস ফর র্যাপিড কন্ট্রোল অফ অ্যাকিউট ম্যানিয়া অ্যান্ড ম্যানিয়া পেশেন্টস টলারেট দেম ভেরি ওয়েল, ম্যানিয়া ক্ষেত্রেও ইউজ করা হয়। ডোজ অফ দ্য অ্যান্টিসাইকোটিক ড্রাগ যেটা বলছিলাম, খুবই ইন্ডিভিজুয়ালাইজড, লো ডোজে স্টার্ট করা হয়, আস্তে আস্তে বিল্ড আপ করা হয়। টোটাল বিল্ড আপ করতে মিনিমাম 3 to 6 months লাগে, 2 to 4 months অফ থেরাপি মিনিমাম লাগে। ইনজেক্টেড নিউরোলেপটিক্স যেটা বলছিলাম, মোস্ট কমনলি হ্যালোপেরিডল ইন্ট্রামাসকুলার ইনজেকশনস দেওয়া হয় যদি অ্যাকিউট সাইকোসিস নিয়ে পেশেন্ট আসে। ডিপ্রেস সাইকোটিক যেটা বলছিলাম, ডিপ্রেশনও রয়েছে, সাইকোসিসও রয়েছে, তখন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট অর SSRI অ্যান্টিডিপ্রেসেন্টস মে বি কম্বাইন্ড উইথ রিলেটিভলি লোয়ার ডোজ অফ অ্যান অ্যান্টিসাইকোটিক। খুব কমনলি দেওয়া হয় কুইটিয়াপিন, লো ডোজ দেওয়া হয়, তার সাথে ধর একটা SSRI দেওয়া হলো, ঠিক আছে, এই কম্বিনেশন করে দেওয়া হয় অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলোর ক্ষেত্রে। অ্যাংজাইটির ক্ষেত্রে অ্যান্টি অ্যাংজাইটি অ্যাকশন রয়েছে, কিন্তু ডাইরেক্ট অ্যাংজাইটির ক্ষেত্রে এটি ইউজ করা হয় না। অনেক স্কিজোফ্রেনিয়া পেশেন্টসের অ্যাংজাইটি থাকে, সেটা ডাইরেক্টলি কিছুটা ট্রিট হয়। অ্যান্টিএমেটিক, পোটেন্ট অ্যান্টিএমেটিক, এটা সবসময় মনে রাখবি। ইন্ট্রাক্টেবল হিককাপ অ্যান্ড স্কেলটাল মাসল স্প্যাজম, অ্যালকোহলিক হ্যালুসিনেসিস, Huntington's disease, Gilles Tourette syndrome. Tourette syndrome is basically another neurological movement disorder. So this is an example. There are different types of the neurological movement disorder where these antipsychotic agents can be used. So Tourette syndrome, Huntington's disease is a genetic disease where the trinucleotide repeat sequences are continuously repeated. Trinucleotide repeat sequence, and ultimately different types of the neurological manifestation occurs. Schizophrenia-like manifestations where it also acts. So thank you about this. Now a brief discussion about the are used as the treatment of the bipolar disorder. So what is this basically, mania or bipolar disorder? So you can see this is a spectrum. In the last there is severe depression or endogenous depression, what we have discussed yesterday. It may be mild to moderate depression, normal or balanced mood. If it is in the other side, then hypomania, it is known as hypomania, mild to moderate mania. And if it is in the extreme, just like the depression, it is known as the severe mania. So anti-manic drugs or mood stabilizers are used in the treatment of the mania, both to control acute attacks and to prevent their recurrence. It is not effective in treating depression. মনে রাখতে হবে, ম্যানিয়া মানে বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে ডিপ্রেশন ম্যানিয়া অল্টারনেট করে, সেগুলোর ক্ষেত্রে অ্যান্টিম্যানিক ড্রাগ কাজ করে, কিন্তু যেখানে পিওর ডিপ্রেশন সেখানে কিন্তু অ্যান্টিম্যানিক ড্রাগ কাজ করবে না। So you can see in bipolar disorder there is just, it is negative side again in the positive side, and this cycle happens in some patients in some months or in some patients in years. Bipolar disorder.
Anti-manic drugs, the most important anti-manic drugs or drugs used in bipolar disorder, remember, very important is the lithium carbonate, lithium salt, lithium carbonate. Apart from this, anticonvulsant drug like carbamazepine, valproic acid and lamotrigine, you will discuss about these anticonvulsant drugs in the later classes. This can also be used as a pure anti-manic drug. And already we have discussed the atypical antipsychotics like olanzapine, risperidone, clozapine. Just we have discussed, it can also be used as anti-manic drug. And benzodiazepines, this can also be used. Now coming to the lithium. Lithium is the only prototype drug that is purely used in bipolar disorder. Lithium is not used in any other depression, any other psychosis, any other thing. So lithium ion is the oldest and best known mood stabilizing agent. Lithium salt or carbonate and citrate are the most commonly prescribed. Marketed lithium carbonate পাওয়া যায়. 60 to 80% success in reducing acute manic and hypomanic state. It reduces the risk of suicide related to bipolar disorder. Bipolar disorder কিন্তু খুব commonly associated with suicide. So lithium কোথায় কোথায় আমরা ইউজ করব? Prophylaxis and treatment of mania, prophylaxis and maintenance treatment of the bipolar disorder, and lithium augmentation is done in some cases of the prophylaxis of recurrent depression in unipolar depression and schizophrenic patients who don't respond to treatment. এটা টোটাল লাগবে না, mainly এই দুখানা ক্ষেত্রে. So what happens, what this lithium carbonate does? So neurotransmitter acts on the receptor and ultimately they do some second messenger signaling. And this second messenger signaling done in neurons by means of the inositol pathway. Okay. So inositol phosphate formation occurs. Lithium carbonate just blocks the inositol formation. So ultimately signaling events does not happen. Hormone induced CMP production does not occur. So ultimately triggering of the neurons, triggering of the receptors that mainly acts to the inositol pathway are inhibited by means of the lithium ion. So you can see this is the phosphoinositol. So lithium ion blocks this inositol pathway and ultimately the inositol phosphate formation is less. So inositol phosphate and DAG, you know, these are the second messenger system. Second messenger system in neurotransmission. So lithium by inhibiting the recycling of the inositol substance. So basically this is a recycling. Recycling does not occur. So inositol will be less. If it is blocking, no more inositol will be available for second messengering the neurotransmission. So may cause depletion of the second messenger source PIP2 and therefore reduce the release of the IPT and DAG in turn. So ultimately it is a cycle and in total the inositol, the total amount of the inositol in the neurotransmission becomes less. So pharmacokinetics, it is completely absorbed from the gastrointestinal tract, long plasma half-life, 20 hours. It is not bound to any plasma proteins. It is not metabolized in the body, distributed in all body fluids, slow entry into intracellular compartment. Its concentration can be detected in plasma, saliva and urine, all these. Now this lithium, remember lithium is another drug that have very narrow therapeutic index. Again, lithium is a drug with narrow therapeutic index. They have no effect in normal person. Normal person e jodi di kono effect hobe na. Stabilizes mood only in affective disorder. They have very low therapeutic index, very important. Toxicity is correlated with plasma concentration. Fine tremors, ataxia, confusion, delirium, convulsion, cardiac arrhythmia সব হতে পারে। যার মধ্যে মনে রাখবি lithium induced adverse effects most common হচ্ছে tremor. Tremor most commonly মনে রাখবি। নর্মাল ডোজেও ট্রেমর হতে পারে, তাকে বলে ফাইন ট্রেমর। অনেক সময় হাই ডোজে যদি টক্সিসিটি লেভেলে যায় সেক্ষেত্রে যে ট্রেমরটাকে হয় তাকে বলে কোর্স ট্রেমর। ওকে, ট্রেমরের সাথে লিথিয়াম, এটা মনে রাখবি, খুব কমন, তোদের কাজে লাগবে। Treatment should be under normal sodium intake and normal cardiac and renal function. লিথিয়াম মেনলি সোডিয়ামের মতো কাজ করে, সোডিয়ামের মতোই স্ট্রাকচার এবং সোডিয়ামের যে যে এরিয়ায় ডিস্ট্রিবিউটেড হয় লিথিয়ামও সেই সেই এরিয়ায় ডিস্ট্রিবিউটেড হয়। এখন যদি একটা পেশেন্টের হাইপোন্যাট্রিমিয়া থাকে, অনেক এলডারলি পেশেন্টসের কিন্তু সোডিয়াম লেভেল খুব কম থাকে, তার অন্যতম কারণ হচ্ছে কনস্টিপেশন। আবার কনস্টিপেশন হতে পারে হয়তো কোনো অ্যান্টিসাইকোটিক ড্রাগস খাচ্ছে তার জন্য, তখন কিন্তু লিথিয়ামের বায়ো অ্যাভেলেবিলিটি ডিফারেন্ট টাইপস অফ দ্য নর্মাল সিক্রেশনসে অনেক বেড়ে যায়, তার ফলে
টক্সিসিটি হয়ে যাবার চান্স অনেক বেশি থাকে। তাই লিথিয়াম প্রেসক্রাইবে করার আগে সোডিয়াম, পটাশিয়াম এই সমস্ত ইলেকট্রোলাইট টেস্টগুলো করে নেওয়া হয়। Lithium is clinically effective at plasma concentration of 0.5 and 1 millimole. That's why the therapeutic drug monitoring, সেই জেনারেল ফার্মাকোলজিতে তারা পড়েছিলিস, therapeutic drug monitoring TDM is mainly done. এক্সাম্পল হচ্ছে এই অনেক ড্রাগের ক্ষেত্রেও করা হয়, লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু প্রাইম অ্যাডভান্টেজ মানে প্রাইম ইম্পর্টেন্স, মানে লিথিয়ামের ক্ষেত্রে সাধারণত অ্যাডভোকেট করা হয় থেরাপিউটিক ড্রাগ মনিটরিং করে করে ডোজটা দিতে, কারণ একটু কম বেশি হয়ে গেলে কিন্তু প্রবলেম হবে। কম হয়ে গেলে প্রবলেম, কারণ বাইপোলার ডিসঅর্ডার কিন্তু মোর প্রোন টু সুইসাইড। কম হয়ে গেলেও প্রবলেম, আবার বেশি হয়ে গেলেও বিভিন্ন রকমের টক্সিসিটি হয়। Above 1 millimeter, it produces variety of toxic effects. That's why plasma concentration is important. Low therapeutic index, lithium, therapeutic drug monitoring, all these are associated with lithium. After the drug is started, 7 to 10 days must be elapsed before the antimanic effect is reached. After time lage. Lithium causes depletion of the membrane phosphatidyl inositol, যেটা বললাম ইনোসিটল পাথওয়ে ব্লক করছে, তার ফলে মেমব্রেন ফসফ্যাটিডাইল ইনোসিটল কমছে, অ্যাকুমুলেশন অফ ইন্ট্রাসেলুলার ইনোসিটল ফসফেট কমছে। So this is the main mechanism of actions. This inositol, IP3 and DAG, this mainly helps in the second messenger system of the neurotransmission. Hormone mediated CMP production is also reduced. মানে একদিকে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম হচ্ছে, আরেকদিকে CMP প্রোডাকশন হচ্ছে, দুটোই কিন্তু রিডিউস হচ্ছে। অ্যাডভার্স এফেক্ট, অ্যানোরেক্সিয়া, ডায়রিয়া দুটোই হতে পারে। অ্যাপার্ট ফ্রম ট্রেমরস, অ্যানাদার ইম্পর্টেন্ট হচ্ছে থাইরয়েড হরমোনের ওপর কিন্তু প্রভাব রয়েছে, হাইপোথাইরয়েডিজম হতে পারে। এগেন আমরা যেমন সোডিয়াম পটাশিয়াম দেখবো, সেই সঙ্গে থাইরয়েড হরমোন লেভেলও দেখে নেওয়া হয়, TSH করে দেখে নেওয়া হয় যে থাইরয়েড কেমন রয়েছে। অলরেডি যে পেশেন্ট হাইপোথাইরয়েডিজম রয়েছে আমাদের দেশের প্রচুর, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 50% to 40% পেশেন্টে দেখবি হাইপোথাইরয়েডিজম রয়েছে, বাড়িতেও অনেকের বাড়িতে রয়েছে যে থাইরক্সিন হরমোন খাচ্ছে। সেগুলোর ক্ষেত্রে কিন্তু একবার মেপে নেওয়া হয়, কারণ এটা কিন্তু থাইরয়েড হরমোন রিলিজটাকে আরো কমিয়ে দেয়। লিউকোসাইটোসিস, নেফ্রোটিক সিনড্রোম, পলিউরিয়া, ইম্পোটেন্স সমস্তই কিন্তু হতে পারে। ইট ইজ আ টক্সিক ড্রাগ, বারবার মনে রাখতে হবে, সামান্য যদি একটু বেশি হয়ে যায় টক্সিসিটি হতে পারে। অ্যাডভার্স রিঅ্যাকশনস আর ডোজ অ্যান্ড কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই থেরাপিউটিক ড্রাগ মনিটরিং ইজ সো ইম্পর্টেন্ট। মানে আমি যেটা বলছি, অ্যান্টিসাইকোটিক ড্রাগ বা অ্যান্টিডিপ্রেসেন্টের তোরা দেখেছিস যে বিভিন্ন রকমের নন সিলেক্টিভ ব্লকেড রয়েছে বিভিন্ন অন্য রিসেপ্টরের ওপর, তার জন্য ওটা কিন্তু থেরাপিউটিক কনসেন্ট্রেশনে থাকলেও বিভিন্ন অ্যাডভার্স এফেক্ট হতে পারে, এবং সেটাও সবার ক্ষেত্রে প্রেডিক্ট করা যায় না। মানে একজনের ক্ষেত্রে আলফা 1 ব্লকিংটা বেশি হচ্ছে বলে তার বেশি পস্তুরাল হাইপোটেনশন হচ্ছে, আরেকজনের কিন্তু নাও হতে পারে। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে তা নয়, লিথিয়ামের ক্ষেত্রে খুব কমনলি সব পেশেন্টের ক্ষেত্রেই আমরা ওই প্লাজমা কনসেন্ট্রেশনের মধ্যেই রাখবো, একটু বেশি কম হয়ে গেলে সবার ক্ষেত্রেই অ্যাডভার্স এফেক্ট হবে। রেনাল অ্যাডভার্স এফেক্ট হতে পারে, পলিডিপসিয়া, পলিউরিয়া হতে পারে। লিথিয়ামের ফলে ডায়াবেটিস ইনসিপিটাস হতে পারে। প্রিন্সিপাল ফিজিওলজিক লিসন ইনভলভড ইন দ্য লস অফ এবিলিটি অফ দ্য কালেক্টিং টিউবুলস টু কনজার্ভ ওয়াটার। কালেক্টিং টিউবুল তো ওয়াটারটাকে ম্যাক্সিমাম কনজার্ভ করছে, অলরেডি তোরা ফিজিওলজি পড়েছিস। অ্যান্টি ডায়ুরেটিক হরমোন ADH যে কনজারভেশন হচ্ছে, সেই কনজারভেশনের ব্যাপারটা কমে যায়, এবং তার ফলে পলিডিপসিয়াম, পলিউরিয়া হয়, মানে ডায়াবেটিস লাইক সিমটমস। কিন্তু এটা কিন্তু ডায়াবেটিস মেলিটাস নয়, একে বলে ডায়াবেটিস ইনসিপিডাস, কারণ এটা হচ্ছে ADH হরমোন দিয়ে হচ্ছে। কালেক্টিং টিউবিউল ইউরিনটাকে কনসেন্ট্রেট করতে পারছে না, তার ফলে ডাইলিউট ইউরিন হচ্ছে, তার ফলে মোর ইউরিন পাস করছে, পলিউরিয়া হচ্ছে। পলিউরিয়া যখনই হবে তখনই শরীর চাইবে যে আরো জল খেতে, তাকে বলে পলিডিপসিয়া। This polydipsia occurs due to the loss of the concentrating capacity of the collecting tubules of the nephrons, and this is known as the diabetes insipidus. This occurs due to the lithium. This is known as the lithium induced nephrogenic diabetes insipidus. Very common, very important. Edema is a frequent adverse effects of the lithium treatment. Edema hote pare. Patients lithium should avoid dehydration, যেটা বলছিলাম, ডিহাইড্রেশন হলে এই অ্যাডভার্স এফেক্ট গুলো আরো বেড়ে যাবে। মানে অ্যাডিকুয়েট ভলিউমের জন্য পেশেন্টকে বলা হয় সাধারণত জল খেতে, যাতে ডিহাইড্রেশন না হয়। পিরিয়ডিক টেস্ট অফ রেনাল কনসেন্ট্রেটিং এবিলিটি দেখা হয়, মানে পিরিয়ডিক টেস্ট অফ দ্য ক্রিয়েটিনিন করে করে দেখা হয়। ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া, সিক সাইনাস সিনড্রোম হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন লিথিয়ামের ক্ষেত্রে, কারণ লিথিয়াম ফার্দার ডিপ্রেস করছে সাইনাস নোড। এগুলো খুব রেয়ার, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট অলরেডি আমি বলে দিয়েছি যেগুলো। এটা যা সিক সাইনাস সিনড্রোমের ক্ষেত্রে এটা ইউজ করা হয় না। নাও এগেন অ্যানাদার ইম্পর্টেন্ট হচ্ছে ইউজ ডিউরিং প্রেগন্যান্সি। লিথিয়াম ইজ ট্রান্সফার্ড টু নার্সিং ইনফ্যান্টস থ্রু ব্রেস্ট মিল্ক।
in which it has a concentration about 1/3 to 1/2 that of cerium. Lithium toxicity in newborn is manifested by lethargy, cyanosis, poor suckling, and perhaps hepatomegaly. That's why lithium is very teratogenic drug. So lithium must be stopped before being pregnant. Okay. So it is very much teratogenic. So these are the problems that happens if lithium is continuing during the pregnancy. The issue of the dysmorphogenesis is not settled, but there is relatively low risk of teratogenic effect, but there are dysmorphogenesis occurs. আধুনিক এখন রিসার্চ করে দেখা গেছে যে তার মরফোজেনেসিস মানে যে লিম্ব ডিফেক্ট সেটা হয়তো হয় না, কিন্তু বিভিন্ন টাইপের মেটাবলিক প্রবলেমস হয়, হেপাটোমেগালি, সায়ানোসিস এসেট্রা হতে পারে। ড্রাগ ইন্টারাকশনস রয়েছে বিভিন্ন রকমের, খুব আলাদা করে ডিটেলস লাগবে না, কিন্তু যদি এনসেটস ইউজ করা হয় সাধারণত ইবুপ্রোফেন বা ইন্ডোমেটাসিন, এই লিথিয়াম ক্লিয়ারেন্স উইথ নিউয়ার NSAIDs block the synthesis of the prostaglandin. This interaction has not been reported for either aspirin or acetaminophen. মানে এই সিনথেসিস অফ দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন ইবুপ্রোফেন ইন্ডোমেটাসিনের ক্ষেত্রে ব্লক করে দেয় এবং তার ফলে এর টক্সিসিটি বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আরো থাকে। নেক্সট, আফটার দ্য লিথিয়াম, মুড স্টেবিলাইজিং এজেন্টস হিসাবে খুব কমনলি এখন ইউজ হয় কার্বামাজিপাইন, ভ্যালপ্রোইক অ্যাসিড, ল্যামোট্রিজিন। এগুলোর ডিটেলস তোরা পড়বি যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগসে, কিন্তু মনে রাখতে হবে লিথিয়ামে যেহেতু এত কিছু অ্যাডভার্স এফেক্ট আছে, লিথিয়াম ইউজ করা হয় এখন বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে, কিন্তু ইট টেক্স অ্যাপ্রক্সিমেটলি 7 to 10 days। তাই আলটিমেটলি স্টার্ট করা হয় সাধারণত কোনো অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ দিয়ে। এখন বাইপোলার ডিসঅর্ডার নিয়ে কোনো পেশেন্ট এলে ফার্স্ট কিন্তু সোডিয়াম ভ্যালপ্রোয়েট দিয়ে সাধারণত স্টার্ট করা হয়, তারপর না রেসপন্স করলে তারপর লিথিয়াম অ্যাড করা হয় সাধারণত। Carbamazepine, mood stabilizing agent, carbamazepine is superior to lithium for rapid cycling agents. Second line treatment for mania, drug of choice in partial seizure and tonic-clonic seizure. পরে দেখবি carbamazepine mechanism of actions, basically they are voltage dependent sodium channel blocker, details anti-epileptic এ পড়বি, side effects আলাদা করে লাগবে না। ভ্যালপ্রোইক অ্যাসিডে অনেক রকম মেকানিজমস আছে, ডিটেলস তোরা পরে পড়বি। জাস্ট রিমেম্বার, blockade of the sodium channels occurs, potentiation of the GABA. GABA is basically a inhibitory neurotransmitter. So basically they potence the inhibitory neurotransmitter, increasing synthesis and release of GABA, and blocks the T-type calcium channels. These are the main three mechanisms of actions by which the valproic acid or valproate acts. Valproic acid effective in some patients who have failed to respond to lithium. মানে এখন valproic acid খুব commonly ইউজ করা হয় ফার্স্ট লাইন এজেন্ট হিসাবে। Preferred over lithium for initial therapy, যেটা বলছিলাম, but lithium is still preferred for maintenance treatment, এটা মনে রাখবি। মানে ফার্স্ট পেশেন্টস এখন বাইপোলার ডিসঅর্ডার নিয়ে এলে ভ্যালপ্রোইক দিয়ে স্টার্ট করা হয়, পেশেন্টের কন্ট্রোল হয়ে গেলে মেইনটেনেন্স ট্রিটমেন্টে লো ডোজে লিথিয়াম কন্টিনিউ করা হয়। Combinations of the valproic acid with other psychotropic medications can be occur with bipolar illness, যেটা বলছিলাম স্কিজোফ্রেনিয়া আছে তার সাথে কিছুটা বাইপোলার কম্পোনেন্ট আছে, সেক্ষেত্রে ভ্যালপ্রোইক অ্যাসিড তার সাথে অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেওয়া হয়। Many clinicians argue for combining valproic acid and lithium who do not fully respond to ideal agents alone, যেটা বলছিলাম কিছু কিছু ক্ষেত্রে লিথিয়াম ভ্যালপ্রোইক অ্যাসিড কম্বিনেশন করেও দেওয়া হয়। ল্যামোট্রিজিন ইজ আ নিউয়ার অ্যান্টিকনভালসেন্ট এজেন্ট, যেটা তোর এপিলেপসির ক্ষেত্রেও খুব কমনলি এখন ইউজ হয় এবং এই বাইপোলার ডিসঅর্ডার বা ম্যানিয়ার ক্ষেত্রেও খুব কমনলি ইউজ হয়। ইট ইজ আ মুড স্টেবিলাইজিং ড্রাগ, ডিটেলস তোরা পড়বি অ্যান্টি এপিলেপটিক এজেন্টসে। মেকানিজম অফ অ্যাকশন জাস্ট মনে রাখবি এটা কিন্তু ওই সোডিয়াম চ্যানেলকে স্টেবিলাইজ করছে, মেনলি সব সোডিয়াম চ্যানেলের ওপর কাজ করে। ফার্মাকোকাইনেটিক্স ডিটেলস লাগবে না। সাইড এফেক্টস হচ্ছে মেন হচ্ছে ল্যামোট্রিজিনের একটা মোস্ট কমন সাইড এফেক্ট হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম এবং টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। এগুলো হচ্ছে খুব সিরিয়াস স্কিন কন্ডিশনস, পিলিং অফ দ্য স্কিন হয়ে যায়, মানে পুরো স্কিন পুরো উঠে যায় এবং স্টিভেন জনসন সিনড্রোমে ডেথ পর্যন্ত হতে পারে। ল্যামোট্রিজিন খুব সেফ ড্রাগ, কিন্তু এই একটাই প্রবলেম যেটা আগে থেকে প্রেডিক্ট করা যায় না। Lamotrigine binds to melanin containing tissues such as iris of the eye. Long term consequence জানা যায় না, এটা একটা ল্যামোট্রিজিনের টিপিক্যাল অ্যাডভার্স এফেক্ট। অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এজেন্টস অলরেডি আমরা দেখেছি, মনে রাখবি রিসপেরিডন, এলনজাপিন, ক্লোজাপিন। মানে বাইপোলার ডিসঅর্ডারে কি কি ড্রাগ ইউজ করা হয় তখন তোদের ফার্স্ট বলতে হবে লিথিয়াম, নেক্সট বলতে হবে অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ, মোস্ট কমনলি দ্য ভ্যালপ্রোয়েট, দেন কার্বামাজিপাইন, দেন দ্য ল্যামোট্রিজিন, and third তোদের বলতে হবে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক এজেন্টস, এক্সাম্পল হচ্ছে রিসপেরিডন, ওলানজেপাইন এন্ড ক্লোজাপিন। তার মধ্যে ক্লোজাপিনে কিন্তু অ্যাগ্রানুলোসাইটোসিস হয়, বারবার মনে রাখতে হবে। যে পয়েন্টগুলো বলছি এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো
বেসিক্যালি অ্যান্টিসাইকোটিক ড্রাগস আমরা অলরেডি দেখেছি যে D2 রিসেপ্টর ব্লকিং প্রপার্টি, এবং অ্যাকিউট ম্যানিয়া ক্ষেত্রে বেনজোডাইজিপাইনস ইউজ করা, এটা মেনলি বাইপোলারের ক্ষেত্রে নয়, যেগুলো ক্ষেত্রে অ্যাকিউট মানিয়া হচ্ছে ডাইজিপাম ইউজ করা হয় প্রচন্ড যদি ম্যানিয়া থাকে, ঠিক আছে। গিভস র্যাপিড সিডেশন, ইউজফুল আনটিল দ্য এফেক্টস অফ দ্য লিথিয়াম টেক্স বেস। বাইপোলার নয়, অ্যাকিউট ম্যানিয়া রয়েছে, প্রচন্ড ইউফোরিয়া, সমস্ত কিছু ডিস্ট্রাকটিভ, প্রচন্ড অ্যাগ্রেসিভ, সেগুলোর ক্ষেত্রে সাধারণত বেনজোডাইজিপাইন ইউজ করা হয়। So thank you. This is all about the antidepressant drug, antipsychotic drugs and drugs used for bipolar disorder. This is one of the most complex part of the whole of the pharmacology, but I have tried to simplify it. Just read it once or twice, it will be clear. Okay. আজকের লাস্ট দিন সালমোনেলা হয়ে গেছিল তো, আরাত্রিক সালমোনেলা হয়েছিল তো থার্সডে, সালমোনেলার পরে শিগেলা। আমি জাস্ট একবার রিভিশন চলে যাচ্ছি। We are going to study GI infections with Enterobacterus. GI Enterobacterus, they are all gram-negative bacilli, aerobes and facultative anaerobes. Ferment non-fastidious can grow in basal media like nutrient agar. Ferment glucose to produce acid with or without gas, reduce nitrate to nitrite. Enterobacterus না ভাইবাতে জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ Enterobacterus। আরাত্রিক তোর পাশের ডান দিকের মেয়েটাকে বল একটু 10 মিনিট একটু যদি কনসেন্ট্রেট করতে। They are all gram negative bacilli, catalase positive except Shigella dysentery type 1. They do not produce oxidase. They are generally motile with peritricous flagella except for some members which are non-motile. Exception হচ্ছে Shigella আর Klebsiella. Oldest method classification কি ছিল? Based on the fermentation of lactose and McConkey agar. ল্যাবে তো যাচ্ছিস, ম্যাকংকি আগার যে রেড কালারে যেরকম এই আগার মিডিয়াটাতে দেখবি ল্যাকটোজ ফার্মেন্টেশনে, ল্যাকটোজ ফার্মেন্টে যেগুলো সেগুলো হচ্ছে পিঙ্ক, তাই তো? আবির পিঙ্ক, ল্যাকটোজ ফার্মেন্টিং পিঙ্ক কালার কলোনিজ। এক্সাম্পল হচ্ছে ইকোলাই। নন ল্যাকটোজ ফার্মেন্টার হচ্ছে ডু নট ফার্মেন্ট ল্যাকটোজ এক্সেপ্ট, এক্সাম্পল হচ্ছে সালমোনেলা আর শিগেলা। তাহলে আমরা আজকে ইকোলাই হয়ে গেছে ল্যাকটোজ ফার্মেন্টিং অর্গানিজম, আমরা আজকে সালমোনেলা হয়ে গেছে শিগেলা পড়বো, সেটা হচ্ছে নন ল্যাকটোজ ফার্মেন্টিং অর্গানিজম। আরেকটা জিনিস আছে সেটা O3 late lactose fermenter which ferment lactose late produce pink colonies only after 2 days of incubation. কেমন? শিগেলা সনেক। আর ইভিংস ক্লাসিফিকেশন ট্রাইব গুলো যে এসকেরিশিয়া শিগেলা, এগুলো অতটা মনে রাখতে হবে না, জাস্ট ইভিংস ক্লাসিফিকেশন নামটা মনে রাখলেই হবে। ইকোলাই তো হয়ে গেছে, ইকোলাই ভালো মতো হয়ে গেছে তো নাকি? আই উইল জাস্ট গো থ্রু শর্ট রিভিশন। ইয়েস অর নো? হয়ে গেছে তো, দরকার নেই তো রিভিশনের। আরাত্রিক O3 রিভিশনের দরকার আছে? মহেশতলা রিভিশনের দরকার আছে? মহেশতলা ইকোলাই রিভিশন যদি বই খুলিস তাহলে পড়তে আধ ঘন্টা লাগবে, যদি শুনে তারপরে যদি আজকে বা কালকের মধ্যে জাস্ট বইটা খুলিস মুখস্থ করতে 10 মিনিট লাগবে, তাই তো? কমলা পার্ক ইকোলাই কি কি জাস্ট পড়তে হয় সব বলে দিচ্ছি। এসকেরিশিয়া কোলাই ফার্স্ট এক্সক্রিটেড ইন ফিসিস ছিল। সারফেস অ্যান্টিজেনস গুলো সোমাটিক ও অ্যান্টিজেন, ফ্ল্যাজেলার এইচ, ক্যাপসুলার কে অ্যান্টিজেন আর ফিমব্রিয়াল অ্যান্টিজেন। টক্সিনস গুলো ভিরুলেন্স ফ্যাক্টরস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্টেরোটক্সিনস, সাইটোটক্সিক নেক্রোটাইজিং ফ্যাক্টর আর সেক্রেটেড অটোট্রান্সপোর্টার টক্সিন। এলটি আর এসটি এগুলো শর্ট নোটে মানে তোর ডিফারেন্সে আসে ভেরিয়াস প্রপার্টিজ গুলো। হিট লেভেল টক্সিন আর হিট স্টেবল টক্সিন। আর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন মেইনলি হচ্ছে ইউটিআই আর ডায়রিয়া caused by 6 pathotypes: enteropathogenic E. coli, toxigenic E. coli, enteroinvasive E. coli, hemorrhagic E. coli, aggregative E. coli আর diffusely adherent E. coli। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন স্যাম্পল কালেকশন, যেখানে হচ্ছে সেখানকার স্যাম্পল অনুযায়ী, ইউটিআই হলে ইউরিন, ডায়রিয়া হলে স্টুল, ডিরেক্ট স্মিয়ারে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই দেখতে পাবো, কালচার করব ব্লাড আগার আর ম্যাকংকি আগারে, ল্যাকটোজ ফার্মেন্টিং ফ্যাট স্প্রিং কলোনিজ, ক্যাটালিস পজিটিভ। আচ্ছা আরেকটা জিনিস, প্রতিটা অর্গানিজমের না ইন্ডো আইকার টেস্ট মানে ইন্ডোল সাইট্রেট আর ইউরেজ, এগুলো কিন্তু তোদের প্র্যাকটিক্যালের জন্য লাগবে। লাস্ট বেঞ্চ শুনতে পাচ্ছিস?
ব্ল্যাক শার্টের বন্ধু শুনতে পাচ্ছিস তো? একটা চার্ট করে ডান দিকে লিখে রাখবি আই কার্ড টেস্ট, বাম দিকে লিখে রাখবি ইকোলাই ক্লেপসিয়েলা এগুলো, এরকম করে একটা চার্ট বানিয়ে না মুখস্থ করে রাখবি, ঠিক আছে? Shigella is the most important agent of bacillary dysentery. This was named after Japanese microbiologist Kiyoshi Shiga, which isolated the first member, Shigella dysentery, serotype 1. তাহলে আরাত্রিক তুই কিছু আবিষ্কার করলে সেটার নাম কি হবে? Pavlov, right? Classification based on a combination of biochemical and serological characteristics of O antigen. Shigella হচ্ছে classified into 4 species. কমলাপার তোর নামটা ভুলে গেছি। অঙ্গন, হ্যাঁ ঠিক। Shigella dysentery, Shigella flexneri, Shigella boydii, and Shigella sonnei. Based on O antigen, each species is further subtyped into several serotypes. Shigella dysentery has 15 serotypes. Shigella flexneri and Shigella boydii have 8 and 19 serotypes. Shigella sonnei হচ্ছে antigenically homogeneous and has only one serotype. It can be typed by colicin into 26 colicin types. Shigella হচ্ছে কি most important cause of bacillary dysentery. Mode of transmission is ingestion through contaminated fingers. সব সময়তে বেশি ইম্পর্টেন্ট দিই, কেমন? Ingestion through contaminated fingers, most common, food and water, and rarely flies. Can also be transmitted sexually. Minimum infective dose ki as low as 10 to 100 bacilli, probably because of their ability to survive in gastric acidity. Pathogenesis ki invasion, entry via M cell দিয়ে ঢুকলো. The invasion is determined by large virulence plasmid which code for important virulence factors. Virulence factors গুলো কিন্তু সব সময়তে entry via M cell, taka. Entry via M cell invasion is determined by a large virulence plasmid which codes for important virulence factors like IPA proteins and type 3 secretion system. তারপর হচ্ছে কি direct cell to cell spread mediated by extra proteins, exotoxin. Shigella enterotoxin and Shiga toxin are endotoxin. Clinical manifestation incubation evolves through 5 phases, 5টা ভাগে. Incubation period which will last for 1 to 4 days. Initial phase হচ্ছে কি প্রথমে watery diarrhea, ডাক red শুনছিস? Initial phase watery diarrhea with fever, malaise, anorexia and vomiting. তারপর হচ্ছে phase of dysentery. Frequent passage of bloody mucopurulent stool with increased tenesmus and abdominal cramps. তারপর হচ্ছে phase of complication, mostly seen in children with less than 5 years of age. Intestinal complications, metabolic complications are Ikiri syndrome বা toxic encephalopathy. আর কি একটা post infectious phase হয় যেখানে patients expressing HLA-B27 develop an autoimmune reaction months after shigellosis. Risk factors গুলো কি কি? Overcrowding, poor hygiene, and children less than 5 years. ঠিক আছে? দেবদীপ তো শুনিসনি? এই Shigella হচ্ছে most important cause of bacillary dysentery. Injection through contaminated fingers. Clinical manifestations, phase of complications, risk factors, overcrowding, poor hygiene. It tends to occur as epidemics in developing countries like Indian subcontinent and sub-Saharan Africa. Epidemiology ki Shigella flexneri হচ্ছে সবথেকে common. The maximum number of cases 60% in developing areas including India. Shigella sonnei more prevalent in developed and industrialized world, accounting for 77% of the cases. Cases caused by Shigella dysentery type 1 হচ্ছে associated with high mortality. And usually the causes of epidemics of dysentery, particularly in the refugee camps. Humans are the natural host and cases are the only source of infection. Shigellosis is the most communicable disease among bacterial causes of diarrhea. Worldwide, 163.2 million cases of bacillary dysentery with 5 to 11 lakh deaths occur annually, of which majority are from the developing countries. Children less than 5 years of age. Shayan, তুই হিস্টেরিক্যালের মতো হাসছিস কেন হঠাৎ? Shigellosis is the most communicable disease among bacterial causes of diarrhea. Worldwide cases অত মাথায় রাখতে হবে না. Children হচ্ছে most cases এ হয়, ঠিক আছে? আচ্ছা, laboratory diagnosis, this is the most important thing. Fresh stool is the ideal specimen. Rectal swab নেওয়া হয় না. The specimen should be transported immediately or sent in transport media. Transport medium কি? Shayan?
Sacs buffered gristle saline. Wet mount preparation of fixes shows large number of pus cells, erythrocytes and macrophages. Erythrocytes টা কিন্তু লিখবি কেন ব্লাডি ডিসেন্ট্রি তো ব্লাডি ডিসেন্ট্রি হচ্ছে জন্য ব্লাড সেলস পাওয়া যাবে আরবিসি বা এরিথ্রোসাইটস কেমন অত্রি Culture to inhibit the commensals, the fecal specimen is inoculated simultaneously into enrichment broth or selective media. Enrichment broth কি selenite F broth, tetracyanate broth আর gram negative broth. অত মাথায় রাখতে হবে না selenite F broth লিখলেই হবে। আর selective media হচ্ছে mildly selective হচ্ছে ম্যাকংকি agar আর highly selective হচ্ছে deoxycholate citrate agar মানে DCA আর XLD agar, xylose lysine dextrose agar। তারপর কালচার স্মিয়ার করে gram stain smear of colonies reveal short gram negative bacilli, they are non motile। ঠিক আছে ইকোলাই যেমন মোটাইল ছিল এখানে কিন্তু আমরা নন মোটাইল পাবো। মোটিলিটি টেস্টিং হয়েছে প্র্যাকটিক্যালে, তাহলে আমরা কালচার স্মিয়ার করে কি দেখব প্রথমে গ্রাম স্টেন হচ্ছে শর্ট গ্রাম নেগেটিভ ব্যাসিলাই নন মোটাইল, হ্যাঙ্গিং ড্রপ করে আমরা কি দেখব নন মোটাইল, এটা কেমন নন ক্যাপসুলেটেড আর নন স্পোরিং। আইডেন্টিফিকেশন অটোমেটেড সিস্টেমস হচ্ছে ভাইটেক, শিগেলা হচ্ছে ক্যাটালাইজ পজিটিভ এক্সেপ্ট শিগেলা ডিসেন্ট্রি সেরোটাইপ 1 আর অক্সিডেজ নেগেটিভ। আই কার্ড টেস্ট যেটা আমি বললাম সবাইকে চার্ট করে মুখস্থ করতে, ইন্ডোল টেস্ট নেগেটিভ, সাইট্রেট নেগেটিভ, ইউরিয়াস টেস্ট নেগেটিভ আর ট্রিপল সুগার আর আয়রন টেস্ট টিএসআই shows alkaline by acid gas absent or H2S absent. All the Shigella species are mannitol fermenters except Shigella dysentery. Automated method হচ্ছে MALDI-TOF, poorly differentiate Shigella from E. coli as they share the same ribosomal protein. Serotyping, antimicrobial susceptibility testing অত দরকার নেই। আচ্ছা ট্রিটমেন্ট because of prompt transmissibility, current recommendation that if every case of shigellosis should be treated with antibiotics. Drug of choice হচ্ছে অঙ্গদ ciprofloxacin, ঠিক আছে। Alternative drugs ceftriaxone, azithromycin, piperacillin and some fifth generation quinolones. Duration of treatment is for 3 days except for Shigella dysentery, type 1 infection এ 5 দিন আর immunocompromised patient এ 7 থেকে 10 দিন। আর হচ্ছে যে কোনো ফুড পয়জনিং বা ডায়রিয়াতে প্রচুর পরিমাণে ফ্লুইড লস হচ্ছে, অলওয়েজ কিপ ইন মাইন্ড টু গিভ ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওকে, started for correction of dehydration and nutrition should be started as soon as possible after the completion of initial rehydration. Kemon prevention to hand washing after handling of children's feces before handling of food is recommended. Stool decontamination with sodium hypochlorite has proven useful. কোনো এখনো কোনো ভ্যাকসিন অ্যাভেলেবল নয়, though several clinical trials are being conducted. এডওয়ার্ড সিলা অতটা লাগে না, এগুলো ভাইভাতে মাঝে মাঝে জিজ্ঞেস করে। commensal in the gut of reptiles and human infection হচ্ছে rare। আচ্ছা মোস্ট কমন হচ্ছে এডওয়ার্ডসিয়েলা টার্ডা associated with gastroenteritis followed by extraintestinal manifestations like septic shock, liver abscess etc. Identification হচ্ছে ভাইটেক by MALDI-TOF এ হয়, ferment few sugars, only glucose or maltose, non lactose fermenter, hydrogen sulfide produce করে। ট্রিটমেন্ট unlike E. coli most antibacterial quinolones আর cephalosporins হয়ে যায়, সালমোনেলা তো হয়ে গেছে আর যাব না, বাস ঠিক আছে।